না দেখো, প্রথম থেকেই যেটা মনে হয়েছিল যে এটা শুধু একটা প্লেন মার্ডার বা ধর্ষণের ঘটনা নয়, বরং এর পেছনে কতগুলো বৃহত্তর চক্রান্ত রয়েছে। সিবিআই এর যে তদন্ত, সেই তদন্ত তো শিলকরা খামে জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক দুটো লাইনের যে রিয়াকশন, তাতেই বোঝা যাচ্ছে এটা একটা সাংঘাতিক কিছু ঘটনা। শুধুমাত্র একটি মেয়েকে দেখে কারোর একটু বদমাইশি করার শখ হয়েছিল, এটা কিন্তু একদম নয় বলেই অন্তত মনে হচ্ছে। তারপর একে একে যা ঘটনা প্রবাহ, ওখানকার কিছু পদাধিকারী এবং দুর্ভাগ্যবশত তারা ডাক্তার, তাদের যা সব জীবনযাত্রা, জীবন কাহিনী সামনে আসছে, তাতে বোঝা যাচ্ছে যে এই আরজি করটা একেবারে কি বলবো, একটা ভয়ঙ্কর কিছু একটা জায়গা ছিল। ওখানে মানুষকে বাঁচানোর ডাক্তার তৈরি হয়, ডেফিনেটলি ডাক্তার তৈরি হয়, আবার এমন কিছু লোক সেই ডাক্তারের ছদ্মবেশে রয়েছে যেগুলো একটা ভয়ঙ্কর, যাদের ডাক্তার বলে বলতে সত্যি অত্যন্ত লজ্জা লাগে। এখন কথা হচ্ছে, সেদিন এই ঘটনা ঘটার পরে হঠাৎ করে পানিহাটি থেকেই কিছু লোককে চলে আসতে হয়েছিল কেন? এবং বাবা মা টালা মানে পুলিশ স্টেশনে বসেছিল, তাদের না জানিয়ে বডি নিয়ে চলে যাওয়া হলো কেন? এরা কেউ জানে না যে এই বডিগুলো রেখে দিতে হয়, এটা পরবর্তীকালে এগুলো আবার ময়নাতদন্ত হতে পারে। চট করে ওটা নিয়ে গিয়ে বাবা মার মানে জায়গায় নিজেরা সই করে বডিটাকে এইভাবে পুড়িয়ে দেওয়ার প্রয়োজনটা কী ছিল? চক্রান্ত ছাড়া এগুলো হয় নাকি? হ্যাঁ, হতে পারে একজন জনপ্রতিনিধি এলাকার কেউ যদি মারা যান, তিনি যেতেই পারেন সেই জায়গায়, কিন্তু তিনি ওই ডেড বডি নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করবেন নাকি? যদি উনি করে থাকেন, আবার আমি বলছি, তাহলে কিন্তু উনি সমানভাবে দোষী, তাকে উত্তর দিতে হবে এই ধরনের কাজ কেন করলেন। বা তার এলাকার অনেকগুলো লোক, অনেক লোকের নাম আসছে যে তারা এই ধরনের ব্যাপারটা করেছে, ডেড বডি নিয়ে চলে গেছে, এইটা কেন করেছে। আর একটা কথা কি জানো, এই ক্ষমতার জোরে এর আগে সিপিএমের সময় আমরা দেখেছিলাম, এই তৃণমূলের সময়ও এই টাইপের লোকগুলো, এরা তো জীবনে কখনো ভাবতে পারেনি এমএলএ টেমএলএ হবে, এমএলএ হয়ে গেছে। ফলে এরা ওই আঞ্চলিক মাতব্বরে পরিণত হয়েছে এবং এরা একেবারে মানুষের হাতে মাথা কাটবে। ওদের কথাই ওই এলাকায় আইন, ওরা যা খুশি তাই করতে পারে, সবাই একদম দাদা দাদা করে চলে। এই লোকগুলো তো জীবনে ভাবতে পারেনি এগুলো হবে। ও তো একটা অর্ডিনারি পার্টি করা লোক ছিল, তারা আজকে এই যে পলিটিক্সে একেবারে এই ধরনের লোকগুলো উঠে আসা, এইটা পশ্চিমবাংলার রাজনীতিকে একেবারে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এবং দুর্ভাগ্যবশত এই ধরনের লোকগুলোকে বেশি এনেছে তৃণমূল, যাদের যোগ্যতা প্রায় বললে সেই অর্থে কিচ্ছু নাই, অথচ মাতব্বরিটা রয়েছে। এরা কিন্তু পরিস্থিতিটাকে আরও খারাপ করছে, তার মূল্য দিতেই হবে। এই যে বলে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোর অধিব পরাণ, ধরা পড়েছে। এইবার ধরা পড়লে যাইবে পরাণ, কিচ্ছু করার নেই। এখন যদি সত্যি অন্যায় করে থাকে, আবার আমি বলছি উনি অন্যায় করেছেন কিনা আমি জানি না, তা আগে থেকে আমি কিচ্ছু বলবো না, বাট এই কাজ যদি উনি করে থাকেন, ওনার উদ্যোগে যদি ডেড বডি খুব দ্রুত পোড়ানো হয়ে থাকে, উনি গর্হিত অপরাধ করেছেন, আইনের চোখে অপরাধ করেছেন এবং তাকে আইনের মুখোমুখি হতেই হবে। আমি একটা কথা বলি, কাউন্সিলর আছে, এমএলএ আছে, একজন প্রাক্তন কাউন্সিলর তিনি আছেন, তিনি আবার নাকি একসময় সিপিএমের ওরকম একজন বিশাল নেতা ছিলেন, এখন আবার তৃণমূলে বিশাল নেতায় পরিণত হয়েছেন। তিনি নাকি একবারে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আমার কথা, আমি জানি না সত্যি ওখানকার জনপ্রতিনিধি এমএলএ তিনি কি করেছেন, এগুলো প্রমাণ সাপেক্ষ, প্রমাণের আগে আমি কিচ্ছু বলতে চাইছি না। কিন্তু আমার প্রশ্ন যে হসপিটালে যেখানে ওই কলকাতার তিলোত্তমা, অভয়া, যাই নামে ডাকো না কেন, মেয়েটির যখন মৃতদেহ পাওয়া গেল এবং সবাই সন্দেহ করছিল যে এখানে কিছুটা ফাউল প্লে হয়েছে, সেই মৃতদেহ সে যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরে এরকম হাটবাজার বসিয়ে দেওয়া হয়েছিল কেন? এতগুলো লোক সেই ঘরে ঢুকেছিল কেন? এখন বলা হচ্ছে যে কেউ নাকি হ্যাঁ মানে হাতের ছাপ বিশেষজ্ঞ ঢুকেছিল, দেখা যাচ্ছে সে একজন ডাক্তার, ডাক্তারকে হাতের ছাপে বিশেষজ্ঞ হয় নাকি? ফলে এই ধরনের ঘটনা ঘটলো কেন? গোটা ঘরটাকে কেন সঙ্গে সঙ্গে সিল করে দেওয়া হলো না? কেনই বা এত দ্রুত মৃতদেহ নিয়ে চলে যাওয়া হলো? কেনই বা তিনি জনপ্রতিনিধি হতেই পারেন, কিন্তু লোকাল এমএলএ অতিরিক্ত উদ্যোগ কেন দেখালেন? ওখানকার উন্নয়নে অতিরিক্ত উদ্যোগ উনি দেখান? আমার তো শুনিনি যে বিরাট উনি উন্নয়ন কিছু করে ফেলেছেন। পানিহাটিতে ওই রকমই রয়েছে, বৃষ্টি হলেই তো জল জমে। কী করে ফেলেছেন তিনি? একদম পুরসভা তো নাকি ওনার হাতের মুঠোয়, ফলে তিনি কি উল্টে ফেলেছেন ওখানে? ফলে আমি পরিষ্কার বলবো, এই যে মাতব্বরগুলো, এই মাতব্বরগুলো ক্ষমতার জোরে যা খুশি তাই করেছে এবং দেখার দরকার যে এদের পেছনে কে আছে। একা এরা করেছে আমি সেটা মনে করি না, নিশ্চয়ই কেউ না কেউ আছে। এর মাতব্বরিতা যাদের জোরে করে এই কাজগুলো মানে তার জোরেই করেছে, ফলে তাকে তার মূল্য দিতেই হবে। কারণ এই সিবিআই, আগে ছিল 18 গা, পুলিশ ছিল 36 গা বলতো, সিবিআই ছিল 136 গা হতে পারে।
অনেক বিপদে এবার পড়বে, এরা অনেকেই পড়বে। কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না, কারণ এখন দেখা যাচ্ছে যে ওখানে প্রিন্সিপাল হয়ে যে লোকটা বসেছিল ওখানে এত মধু ওর কিসের ছিল? যখনই ওকে বদলানো হতো, অন্য জায়গায় বদলি করা হতো, ওই তার ঘরে চাবি লাগিয়ে দিয়ে পালিয়ে যেত। কেন? যে নতুন প্রিন্সিপাল হয়ে আসতো সে ফ্যাফে করে ঘুরে বাড়ি চলে যেত, তিনি আবার এসে জয়েন করতেন। কেন? কার জোরে? নিজের জোরে তো নয়, নিশ্চয়ই তার বদলির অর্ডার ক্যান্সেল করা হতো। সেই লোকটির বিরুদ্ধে অভিযোগ আসছে, তার ব্যক্তিগত জীবনের অভিযোগ তো ছেড়েই দিলাম, সে সেখানে যত রকম মেডিকেল বর্জ্য সেগুলোকে রিসাইক্লিং করা হতো, নাকি তার সঙ্গে যুক্ত ছিল। ওষুধ নাকি মানে বিলো স্ট্যান্ডার্ড ওষুধ বা জাল ওষুধ চলতো, রিসাইক্লিং হতো বর্জ্যের, এবং কেউ তার বিরুদ্ধে কিছু লাগলে তার লাইফ হেল করে দেওয়ার পরিকল্পনা হতো। এই যে থ্রেট কালচার চলতো, থ্রেট কালচার চালাতো। ফলে কোনো কিছু উড়িয়ে দেওয়া যায় না। হতে পারে মেয়েটি অল্প বয়সী মেয়ে, সে প্রতিবাদ করতে গেছে, প্রতিবাদ করতে গিয়ে সে বিপদে পড়ে গেছে, তো অস্বীকার করা যাবে না। ফলে এখন অনেক কিছু ঘটতে পারে, হয়তো অনেক কিছু ঘটেছেও, এবং যার জন্যেই এত দ্রুত মেয়েটির ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়ার বন্দোবস্ত হলো, এত দ্রুত ওখান থেকে নিয়ে চলে আসার বন্দোবস্ত হলো। বাবা মা নিজের চোখে মেয়েটির মৃতদেহ দেখতে পারলো না হসপিটালে। এই কারণটা কি? কারণ তো নিশ্চয়ই রয়েছে, তা নইলে হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটানো হলো কেন? সিবিআই তদন্ত করছে, আশা করা যাচ্ছে যে সব ধরা পড়বে, আশা করা যায়। আমি জানি উনি একজন মাতব্বর ব্যক্তি ওনার এলাকার, সবাই ভীষণ ভয় টয় পায় ওনাকে, আমি জানি না কেন হয়তো ভয় পায়, মাতব্বর ব্যক্তি তো বটেই। এখন মাতব্বরকে ডেকেছিল, উনি কি কাগজ দিয়েছেন ঈশ্বর জানে, কাগজ টাগজ দিয়েছে হয়তো। আমার কথা পরিষ্কার, হয়তো বলবে আমাকে চা খেতে ডেকেছিল, একসঙ্গে বসে চা খেলাম, সেটাও বলতে পারে। আবার বলতে পারে যে কি আছে, আমি খবর নিতে এসেছিলাম। সুতরাং ও কি বলল সেটা বড় কথা নয়, আগামী দিনে বোঝা যাবে যে সিবিআই তদন্ত কোন দিকে যাচ্ছে, ও সত্যি অন্যায় করেছে কিনা, ধরা পড়ছে কিনা। তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। আমরা বলবো যে কেউ যদি অন্যায় করে থাকে সে যেন পার না পায়, ক্ষমতার জোরে যেন বেরিয়ে যেতে না পারে। হ্যাঁ, এই কাকু, জেঠু, পিসি, ভাইপো এরা মোটামুটি তৃণমূলে খুব মানে পাওয়ারফুল ব্যক্তি হয়ে যান আর কি। এখন কথা হচ্ছে এই কাকু, আগেরটা ছিল একটা কালীঘাটের কাকু যার ভয়েস টেস্ট নেওয়া হয়েছিল, এবার ইনি হচ্ছেন পানিহাটির কাকু আর কি। তো পানিহাটির কাকু, তিনি যা শোনা যাচ্ছে একসময় বামপন্থীর একেবারে আগুনখোর বিপ্লবী নেতা ছিলেন, ব্যবসা ট্যাবসা করতেন। 2012 না 13 সালে তৃণমূলের হাতে বেধড়ক মার খেয়েছিলেন, মার খেয়েই উনি তৃণমূল হয়ে যান। এগুলো সব ওখানকার লোকজনের কাছে শোনা কথা, সত্যি কিনা সেটা তোমরা সাংবাদিক, তোমরা খোঁজ নিয়ে দেখো। আগে উনি কাউন্সিলর ছিলেন, এখন ওখানকার জনপ্রতিনিধিরা আবার একটু চেলা টাইপের পরিণত হয়েছেন। মানে বামপন্থার কি হাল! এই বামপন্থীরা বলে না যে তাদের লোকেরা নাকি সব জলে ধোয়া তুলসী পাতা। মানে আমি বলি তো, বামপন্থীরা করেছে কি, যে ওদের যে লোকগুলো সব গ্রাউন্ড লেভেলে চুরি করতো সেগুলোকে ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিয়েছে তৃণমূলে। তৃণমূলে এসে ওরা বড় বড় নেতা হয়ে গেছে এবং মানে ওপেনলি তারা চুরি করছে। ফলে এগুলো সব মানে বামপন্থীদের প্রোডাক্ট আর কি, সিপিএমের প্রোডাক্ট আরও স্পেসিফিক্যালি। এই লোকটা নাকি নাম আছে শ্মশানে, সেই নাকি পোড়ানোর ইয়েতে সই করেছিল, বাবা মা বা আত্মীয়কে সই করতে ওটা ও করেছিল। এগুলো দেখলেই তো বোঝা যাবে এই লোকটিকে। আমিও নামটা শুনেছি, কিন্তু নামটা এখন আমি বলবো না, আগামী দিনে নামটা বেরোবে। আমার কথা হচ্ছে এই লোকগুলো কি সাহসটা পায় কোত্থেকে? পলিটিক্যাল পাওয়ার। তারা জানে যে লোকগুলো তাদের পাশে আছে বা যে লোকগুলোর চেলা হয়ে থাকে তারা বাঁচিয়ে দেবে, তারা নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ পালন করেছে। ফলে ওই মানে গুরুর নির্দেশ শিষ্য পালন করেছে। এক সময় বামপন্থীরা ওর গুরু ছিল, এখন তৃণমূল ওর গুরু। এরা শিষ্য হতেই জন্মেছে। এখন দেখা যাক শিষ্যদের হাল কি করে সিবিআই, তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজেই সন্তোষ প্রকাশ করেছেন যে তদন্ত ঠিক পথে এগোচ্ছে, এই তদন্তে অনেক কিছু মানে উঠে আসবে। তখন আমার তো আর সবচেয়ে বড় কথা, তদন্ত কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো আমাদের জানায় না। ওরা মুখবন্ধ খামে, সিল করা খামে ওটা সাবমিট করছে। প্রধান বিচারপতি দেখেছেন বা বাকিরা দেখেছেন, ওটা একটা কপিও কিন্তু কোনো উকিলকেও দেওয়া হয়নি। ফলে আমরা কেউ কিচ্ছু জানি না, তার বাইরে যা চলছে প্রত্যেকটাই স্পেকুলেশন। সুপ্রিম কোর্ট যখন খুশি হয়েছে, বলছে না ঠিক আছে, ঠিক পথে চলছে, আমরাও বলছি ঠিক পথে চলছে, দ্রুত হোক, দ্রুত বিচার হোক, এবং একেবারে সর্বোচ্চ যেখান থেকে মানে মানে যারা দায়ী একটা লোকও যেন ছাড়া পাওয়া না পায়, টপ টু বটম প্রত্যেকে। না, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। আগে যে কথাটা উত্তর দিয়েছিলাম একই, যদি সুপ্রিম কোর্ট খুশি হয়ে থাকে আমরা খুশি হওয়ার কোনো কারণ নেই। সুপ্রিম কোর্ট বলেছে তদন্ত ঠিক পথে এগোচ্ছে, এগোবে। এবার প্রথম প্রশ্নে আসি, যে সিবিআই এর উচিত নয় কাউকে স্পেয়ার করা। নো ওয়ান শুড বি স্পেয়ার্ড, কারণ আইনের চোখে সকলে সমান। হ্যাঁ, পশ্চিমবাংলায় কিছু ব্যাপার রয়েছে, এখানে আইন চলে না, এখানে শাসকের আইন চলে, আইনের শাসন এখানে নেই। কিন্তু তারপরেও বলবো আইনের শাসন প্রতিষ্ঠা করাটা সকলের কাজ। সিবিআই এরও, সিবিআই তো মানে পুলিশের ক্ষমতা নেই, কিন্তু সিবিআই এরও কাজ
আইন অনুযায়ী সুনির্দিষ্ট ভূমিকা পালন করা, কারণ আইন হচ্ছে সবার উপরে। তাই আইন অনুযায়ী সুনির্দিষ্ট ভূমিকা পালন করতে হবে। কেউ যদি দায়ী থাকে, সে যত বড় লোক হোক না কেন, প্রত্যেককে ডাকতে হবে, প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। না, একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জামিন পাওয়াটাও মানুষের অধিকারের মধ্যে পড়ে। কাউকে অনির্দিষ্টকাল জেলে পুরে রাখা যায় না, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কোর্ট দেখে যে সিবিআই তদন্তের একটা বড় অংশ হয়ে গেছে আর এই লোকটাকে আটকে রাখার দরকার নেই, তাহলে তাকে জামিন দিতেই পারে। অযথা অপ্রয়োজনে কাউকে জেলে পুরে রাখা হয় না। এরপরে সিবিআই চার্জশিট দেবে, ডেফিনেটলি সিবিআই আগে চার্জশিট দিয়েছে কিনা জানি না। সিবিআই আজকাল যেটা করে, প্রথম চার্জশিটটা দেয়, তারপর মানে পরপর সাবসিকুয়েন্টলি তার চার্জশিট দিতেই থাকে, পরপর অ্যাড করে দেয় চার্জশিট। তাই প্রথম চার্জশিট দিয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু চার্জশিট দেওয়ার পরে বিচার চলবে। সেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আমি জানি না কত দূরে এই বিচারটা মিটবে এবং এই লোকগুলো জেলে যাবে। কিন্তু এই লোকগুলো একটা বিষয় তো প্রমাণিত হচ্ছে যে এরা কেউই বিনা দোষে তো ছাড়া পায়নি। বেকসুর খালাস পেয়েছে কি? জামিন পেয়েছে। জামিন পাওয়া মানে নির্দোষ প্রমাণ হওয়া নয়। ও জামিন পেয়েছে এবং জামিনটা শর্তাধীনে হয়, এই করতে হবে, ওই করতে হবে, এই রেস্ট্রিকশনে থাকতে হবে। ফলে জামিন পাওয়া মানে বেকসুর খালাস হওয়া নয়। যারা আনন্দ করছে, মাংস ভাত খাচ্ছে বসে বসে, তারা জেনে রাখুক যে লোকটা এখনো আইনের চোখে কিন্তু সন্দেহজনক, সন্দেহভাজন। আমি বলবো না, দোষী বলবো না, যখন না দোষী সাব্যস্ত হচ্ছে দোষী বলবো না, কিন্তু সন্দেহভাজন। তাই সন্দেহের আওতার বাইরেও নয়, এইটা বলে দিলাম। এখন উনি ওনার রুচি অনুযায়ী কথা বলেছেন, সেই রুচির সঙ্গে তো আমি পাল্লা দিতে পারি না। তৃণমূলের যা রুচি, উনি সেই রুচির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমার কথা পরিষ্কার যে এই বীরভূমের বাঘ, আবার বাঘ শুনেছি গরু দেখলে খেয়ে নেয়। এই বীরভূমের বাঘ গরু পাচার করে। এই বীরভূমের বাঘের আরও বহু গুণ রয়েছে, সে নানা রকম রাইস মিল কিনে ফেলে। ফলে বাঘের নানা চরিত্র রয়েছে। এখন যে যেমনি সে তার বন্ধুবান্ধব খুঁজে নেবে, একই দলের লোক, একই ক্যাটেগরির লোক। ফলে ইনি তাকে বাঘ বলবেন, তিনি একে সিংহ বলবেন, এই বাঘ সিংহের গল্প চলবে। মানুষ এদের কী মনে করে একটু খোঁজ করে দেখুক তো। মানুষ এদের কী মনে করে? আরে ক্ষমতায় আছে বলেই এখন দাপিয়ে বেড়াচ্ছে। যেদিন ক্ষমতায় থাকবে না, সেদিন এই গলাটা থাকবে তো? থাকবে না। তখন ওই মিউ করতে হবে, লেজ গুটি এদেরই দৌড় মারতে হবে, দৌড়িয়ে লুকোনোর জায়গাও খুঁজে পাবে তো এরা। আর বীরভূমে এলেও বাঘ, খাঁচায় যে বাঘ অনেক দিন থাকে না, তার দৌড়ানোর ক্ষমতা কমে যায়, তার গায়ে মেদ জমে যায়, তার মানে কমে যায়। চিড়িয়াখানা বাঘ দেখো না, এরা হচ্ছে ওই রকম বাঘ আর কি। একবার কেউ উঠে পড়লে হায়না শেয়ালি এই বাঘগুলোকে সিধে করে দিতে পারে, এইটুকু বলে দিলাম। তার সঙ্গে আরও একটা কথা বলেছে, আমি শুনেছি এইরকম বন্যা হলে নাকি ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো কাজ হবে না। ছোটোখাটো বৃষ্টিতে ঘাটাল মাস্টার প্ল্যান কাজ দেবে, এত বড় বন্যা ঘাটাল মাস্টার প্ল্যান কিচ্ছু করতে পারবে না, এটাও উনি বলে দিয়েছেন। আমার কথা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের ইতিহাসটা ওই সাংসদ জানেন কি? 50-এর দশক থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ মানে ভাবনা চলছে। লক্ষ্য একটাই, ওই অঞ্চলকে বন্যার হাত থেকে বাঁচানো। সে নিয়ে প্রচুর পরিকল্পনা হয়েছে। কেন্দ্র সেখানে টাকা স্যাংশন করেছিল, রাজ্য জমি দিতে পারেনি, ফলে কেন্দ্রের টাকা আর স্যাংশন হয়নি। হঠাৎ করে নির্বাচনের আগে ঘোষণা করা হলো ঘাটাল মাস্টার প্ল্যান নাকি রাজ্য সরকার করে দেবে। আরে রাজ্য সরকার কর্মচারীদের দিতে পারে না, সে আবার কয়েক হাজার কোটি টাকা খরচ করে ঘাটাল মাস্টার প্ল্যান করবে। আচ্ছা তাই না হয় বুঝলুম, এরা বিশাল শক্তিশালী ব্যক্তি, ঘাটাল মাস্টার প্ল্যান করে ফেলবে। তাহলে সেই সময় মানুষকে বলা হয়নি কেন এগুলো? যে দেখো বাবু, মাস্টার প্ল্যান করছি বটে, কিন্তু এই মাস্টার প্ল্যানটা হচ্ছে ছোটোখাটো বন্যা নিয়ন্ত্রণের জন্য, বড় বন্যা নিয়ন্ত্রণ করা যাবে না। আর এটা করতে মিনিমাম 5-7 বছর লাগবে, রাস্তা চওড়া করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি নিজে ঘাটাল গেছি, আমি বলে দিচ্ছি। এই যেভাবে রাজ্য সরকার এগোচ্ছে, আগামী 15 বছর ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। 15 বছর পর আমি বেঁচে থাকবো কিনা জানি না, তুমি সাংবাদিক থাকবে কিনা জানি না। যদি বেঁচে থাকি, তুমি যদি সাংবাদিক থাকো, 15 বছর পরে আসবে, তখন দেখা যাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়েছে কিনা। হয়নি, হবেও না। তার কারণ হচ্ছে এই প্রকল্পের গোড়ায় গলদ আছে, ওখানকার ভূগোল ভালো করে বুঝতে হবে, কোত্থেকে জল আসে সেটা বুঝতে হবে, জলের আউটলেট বেরিয়ে যাবার রাস্তা কোনটা হবে বুঝতে হবে, অনেক জমি লাগবে সেটা বুঝতে হবে। এবং ঘাটাল মাস্টার প্ল্যান যদি বাস্তবে রূপায়িত করতে হয়, অনেকগুলো সরকারি অফিস সেগুলো ভেঙে ফেলতে হবে। পারবে এরা করতে? ওই হবে কি পাশে একটু মাটি ফাটি কেটে বলে দেবে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেল। আর একটা কথা বলি, এই যে বন্যাটা হচ্ছে, আচ্ছা এই বন্যার মানে দাপট কিন্তু অর্ধেক হয়ে যেতে পারে যদি রাজ্য তার নিজের নদীর খাতগুলোকে অনেক বেশি গভীর এবং চওড়া করতে পারে। ডিভিসি জল ছাড়বেই,
ম্যানমেড বন্যা যাই বলা হোক, বহু আজ 15 বছর ধরে মানে 20 বছর ধরে একই গল্প শুনছি। ডিভিসিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি ছিল, তাদের পারমিশন নিয়ে জল ছাড়া হয়েছে, এখন তাদের দিয়ে পদত্যাগ করিয়ে কার চোখে ধুলো দিচ্ছে এরা? আর একটা কথা হচ্ছে যে ডিভিসি যখন জল ছাড়ে তখন অনেক আগে থেকে জানিয়ে দেয়। ডিভিসি নিজে জল ছাড়ে না, জল ছাড়া একটা অথরিটি আছে। ডিভিসি করে কি, তার কাছে সমস্ত ডকুমেন্ট দিয়ে দেয়, আমার জলাধারের ধারণ ক্ষমতা এই, এত জল জমা হয়েছে, এসে ওপরে এত বৃষ্টি হয়েছে, এত জল নামছে, জলাধার ভর্তি হলে বাঁধের ওপর এতটা প্রেসার পড়তে পারে। তখন যারা স্টেক হোল্ডার, পশ্চিমবঙ্গ অন্যতম স্টেক হোল্ডার, ঝাড়খণ্ড অন্যতম স্টেক হোল্ডার, কেন্দ্রীয় সরকার, ডিভিসি, তারা একসঙ্গে বসে, তাদের এক্সপার্টরা বা এই যারা পদত্যাগ করলো সেই রকম লোকগুলো বসে তারপর ঠিক হয় কত জল ছাড়া হবে। কারণ জল না ছাড়লে গোটা বাঁধ ভেঙে উড়ে যাবে, এই কলকাতার এই দমদম অঞ্চলও ডুবে যাবে। তাহলে সুতরাং জল ছাড়তেই হবে। জল এখানে যখন বাঁধ হয়নি তখনও বন্যা হতো, বাঁধ হলেও বন্যা হয়, কিন্তু নিয়ন্ত্রণ করা গেছে। এখন কথা হচ্ছে এই রাজ্য সরকার এতদিন তারা নাকি 100 দিনের কাজের প্রকল্পে গোটা ভারতে 1 নম্বরে, তো সেই প্রকল্পে টাকায় নদীর খাতগুলো খোঁড়া হয় না কেন? নদীর খাত চওড়া হচ্ছে না কেন? এত নদী মজে আছে, বালি তুলে নিয়ে অপরিকল্পিতভাবে পালাচ্ছে, সেখানে ঠিকঠাক নদীর খাত চওড়া করা যায় না, 100 দিনের কাজের প্রকল্প কাজে লাগানো যায় না। আসলে এই রাজ্য সরকারটা শুধু ব্যর্থ বা অপদার্থ নয়, এরা ইচ্ছে করে মনে হয় এগুলো করে, কারণ এরা চায় এগুলো হোক, হলে কেন্দ্র থেকে টাকা পাওয়া যাবে, মানুষকে মানে একটু ভুল বুঝিয়ে মানুষকে তার ভোট নেওয়া যাবে, এগুলো ইচ্ছে করেই করে এরা। অপদার্থতা তো আছেই। ফলে আজকে ওই সাংসদ যাই বলুক ঘাটাল মাস্টার প্ল্যান 5 বছর, আমি তো বলছি 5-এর সামনে একটা 1 যোগ করে নাও বাপু, যদি তাতে ঘাটাল মাস্টার প্ল্যান হয়। এবং আমি হতাশাবাদী নই, কিন্তু আমি এটাও বলছি ওই ঘাটাল মাস্টার প্ল্যান হওয়াটা অত্যন্ত কঠিন কাজ, আদৌ হবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার তো 15 বছর বলা রইল, ও তো 5 বলেছে। 15 বছরে যদি বেঁচে থাকি, তুমি যদি তখনও সাংবাদিকতা করো, আসবে আজকের দিনে, তখন কথা হবে সত্যি ঘাটাল মাস্টার প্ল্যানটা হলো কি হলো না।